নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার কিন্তু এবার নতুন মাথা ব্যথার কারণ মোদী সরকারের কাছে। তার কারণ নীতিশ কুমার ইতিমধ্যেই যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেটা কিন্তু রীতিমতন চমকে দিচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে এবং চাপ দিচ্ছেন নীতিশ কুমার। তার কারণ ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে নীতিশ কুমারের 12 জন সাংসদ তারা বলে দিয়েছিলেন যে নরেন্দ্র মোদী যে 8 তারিখে ডিনার একদম প্ল্যান করেছিলেন সেখানে তারা যাওয়ার জন্য ইচ্ছুক নন। অন্যদিকে আমরা কি দেখলাম, শনিবার দিন নীতিশ কুমার বক্সারে, বিহারের বক্সারে একটি সভা করেন এবং সভায় তিনি একদম সরাসরি প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করে দিয়েছেন, যেখানে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং নীতিশ কুমারের যে দল তাদের মধ্যে আসল সমঝোতাটা সেটা শেষই হয়নি। চিরাগ পাসওয়ানের দল থেকে বলা হচ্ছে চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে তারা সরে যাবেন। অন্যদিকে নীতিশ কুমার তিনি একদম 12 জন সাংসদ নিয়ে তো রেডি রয়েছেন যে কখন তিনি এনডিএ থেকে আইএনডিএ জোটের দিকে চলে আসবেন। সেটা হয়তো এখনই ঘটছে না, কিন্তু নীতিশ কুমার ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু যে তাকে সর্ববৃহৎ আসনে লড়াই করতে না দিলে তিনি তার মতন ব্যবস্থা করবেন এবং যার জন্য তিনি তার পছন্দ মতন সিটগুলোতে এখন থেকেই প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করে দিয়েছেন। এবং সেটাই এই মুহূর্তে কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ উপরাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল 9 সেপ্টেম্বর এবং উপরাষ্ট্রপতি নির্বাচনের রেজাল্টও বেরোবে 9 সেপ্টেম্বর। আপনারা অনেকে জানতে চাইছেন উপরাষ্ট্রপতি নির্বাচনের রেজাল্ট কবে। কালকে সন্ধ্যাবেলা আমরা জানতে পারবো ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে বসতে চলেছেন। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমারের যে কার্যকলাপ সেটা কিন্তু ভাবাচ্ছে যে তার যে সাংসদরা তারা ক্রস ভোটিং করবেন না তো, উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং না করলেও পরবর্তীতে তারা এনডিএ ছেড়ে দেবেন না তো, নভেম্বরে ভোটের পরবর্তীতে যদি দেখা যায় যে নীতিশ কুমার হেরে গিয়েছেন, সেই সমস্ত প্রশ্নগুলো উঠছে। তার কারণ নীতিশ কুমার ইতিমধ্যেই বিজেপির সঙ্গে কথা না বলেই তিনি কিন্তু তার মতন প্রার্থী ঘোষণা করতে শুরু করে দিয়েছেন। সেই সমস্ত খবরের ডিটেলস বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনের কাঁধের উপর ভরসা করেই কিন্তু মোদী 3.0 সরকারটা তৈরি হয়েছে। 272টা আসন তারা পায়নি এবং তার সঙ্গে এই যে 28 জন সাংসদ নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়ে রেখেছেন, একদম নীতিশ কুমারের 12 জন সাংসদ এবং চন্দ্রবাবু নাইডু 16 জন সাংসদ, তারা সাপোর্টটা না দিলে কিন্তু নীতিশ কুমার এতটা গুরুত্ব পেতেন না। বিহারে তার যে একদম রীতিমতন সংখ্যা কমে গিয়েছে, তার মাত্র 42 জন এমএলএ রয়েছেন, তার মধ্যেও বিভিন্ন এমএলএ বিভিন্ন সময় এদিক ওদিক কথাবার্তা বলছেন। সেই জায়গা থেকে নীতিশ কুমারকে কেন এতটা গুরুত্ব দিতে হচ্ছে, তার কারণ তিনি 2024-এ তার যে স্ট্রাইক রেট ছিল অত্যন্ত ভালো ছিল। নীতিশ কুমার 12টা সাংসদ পদ তিনি দখল করে ফেলেছেন, যেখানে তাদের সম্পূর্ণ বিধানসভা এলাকায় মাত্র 42 জন এমএলএ রয়েছেন। ভাবা যায় একটা পার্টি 42 জন এমএলএ কিন্তু 12 জন সাংসদ, সেটা অবশ্যই কিন্তু খুব ভালো একটা স্ট্রাইক রেট দেশের রাজনীতির নিরিখে। সেখান থেকে নীতিশ কুমার এই মুহূর্তে যে চালটা দিচ্ছেন আপনাদের বলি, একদম তিনি ঘোষণা করেছেন সন্তোষ কুমার নিরালা, তার নামটা তিনি ঘোষণা করেছেন রাজপুর সিট থেকে। একদম সরাসরি বলছেন যে রাজপুরে জেডিইউ এর প্রার্থী দাঁড়াবে সন্তোষ কুমার নিরালা। এবং তখন মঞ্চে বসে আছেন কে, সেটা আরো ইন্টারেস্টিং, বিজেপির তরফ থেকে ডেপুটি সিএম সম্রাট চৌধুরী। সম্রাট চৌধুরীর মুখের অবস্থা তখন দেখার মতন হয়েছিল যে কারোর সঙ্গে কোনো কথা না বলে নীতিশ কুমার এটা বলছেন কিভাবে। এবং অবশ্যই বলাই বাহুল্য যে নীতিশ কুমার বহুদিন ধরে পলিটিক্স করছেন, বহুদিন ধরে তিনি রাজনীতি সম্বন্ধে ওয়াকিবহাল, তাই নীতিশ কুমার কোনো কথা বলবে না, সেটা নিয়ে চর্চা হবে না, সেটা তো হতে পারে না। সেই জায়গা থেকেই নীতিশ কুমারের এই যে বক্তব্য সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ এবং সেটা একটা মেসেজ দিতে চাওয়া ভারতীয় জনতা পার্টিকে। এই মুহূর্তে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নীতিশ কুমারের যে একটা সমঝোতা হয়েছিল, আসন সমঝোতা, সেটা কিন্তু 102টো আসনে নীতিশ কুমার লড়াই করবেন বা তার জেডিইউ দল লড়াই করবে, 101টা আসনে বিজেপি লড়াই করবে এবং 20টা আসন দেওয়া হয়েছিল চিরাগ পাসওয়ানকে এবং 10টা আসন দেওয়া হয়েছিল জিতেন রাম মাঝিকে, আর 10টা আসন দেওয়া হয়েছিল অন্য একটি লোকাল পার্টিকে। এইভাবে পুরো বিষয়টা ঠিক হয়েছিল 243টা আসন। কিন্তু তার মধ্যেই আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে চিরাগ পাসওয়ান তার যে 20টা সিট তাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার জামাইবাবু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে আমাদের অন্তত 100টা মতন সিট দিতে হবে এবং তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে একদম চিরাগ পাসওয়ানের নামটা পরবর্তী মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে সামনে রেখে লড়াই করতে হবে। এই যে বক্তব্য, এটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ বিহারের ভোটকে সামনে রেখে। এবং সময়টা আপনারা লক্ষ্য করুন, নীতিশ কুমারের সাংসদরা যখন বলছেন যে নৈশ ভোজে তারা যাবেন না, নরেন্দ্র মোদীর ডাকা নৈশ ভোজ সেখানে তারা যেতে ইচ্ছুক নন,
সেই জন্য নরেন্দ্র মোদীকে একদম ডিনারটা ক্যান্সেল করে দিতে হলো এমন খবর উঠে আসছে। যদিও বলা হয়েছে যে ফ্লাড চলছে, বন্যা চলছে সারা দেশ জুড়ে, সেই পরিস্থিতিতে তিনি ডিনার ডিপ্লোম্যাসির মধ্যে যাবেন না। সে কিন্তু তবুও যেটা খবর উঠে আসছে যে নীতিশ কুমারের বিভিন্ন সাংসদ, একনাথ শিন্ডে মহারাষ্ট্র থেকে তার বিভিন্ন সাংসদ, তারা কিন্তু যেতে ইচ্ছুক ছিলেন না এই ডিনার ডিপ্লোম্যাসির ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকেই একদম প্রেস থাকবে, মিডিয়া থাকবে, 425 জন সাংসদের মধ্যে কতজন এলেন সেটা একদম ভিজিবল হয়ে যাবে। তাই জন্য পর পর দুটো ডিনার কিন্তু ক্যান্সেল করা হয়েছে। জেপি নাড্ডার বাড়িতে একটা ডিনার ছিল 6 সেপ্টেম্বর এবং 8 সেপ্টেম্বর আজ কিন্তু ছিল হচ্ছে নরেন্দ্র মোদীর বাড়িতে একটা বৈঠক, কিন্তু সেখানেও সেই দুটো ডিনারকেই ক্যান্সেল করা হলো। ইতিমধ্যেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের খেলা দেখতে পাচ্ছি। উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে আমরা দেখতে পেয়েছি যে একদম নরেন্দ্র মোদীর নাড়া লোকেশ চন্দ্রবাবু নাইডুর ছেলে তার সঙ্গে দেখা করেছেন। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি অমিত শাহ ফোন করছেন সমাজবাদী পার্টির একজন সাংসদ রাজীব রায় তাকে, এবং জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ইত্যাদি ঘটনাগুলো কিন্তু একটাই দিকে নির্দেশ করছে যে এই যে উপরাষ্ট্রপতি নির্বাচন সেটাকে নিয়ে খুব একটা কনফিডেন্ট নন মোদী এবং অমিত শাহ। অন্যদিকে নীতিশ কুমারের এই যে চাপ সৃষ্টি করা বিজেপির ওপর, একদম তাদের যে একটা চাপিয়ে দেওয়া কিংবা প্রেশার ক্রিয়েট করা, সেটাও কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে। তা না হলে নীতিশ কুমার, সম্রাট চৌধুরী যেখানে স্টেজে বসে আছেন, কোন রকম কোনো তার হেজিটেশন তিনি রাখলেন না। তিনি একদম সন্তোষ কুমার নিরালা তার নামটা ঘোষণা করে দিলেন রাজপুর সিট থেকে। এবং এখনো পর্যন্ত যেটা খবর, অফিসিয়ালি কিন্তু কোনো ধরনের কোনো সিট শেয়ারিং, কোন সিটে কে দাঁড়াবেন সেরকম কিচ্ছু এখনো পর্যন্ত ঠিক হয়নি। যদিও এই যে রাজপুর সিটটা সেটা কিন্তু জেডিইউ একটা শক্ত ঘাঁটি বলেই পরিচিত, সেই জায়গা থেকে নীতিশ কুমার হয়তো ঘোষণা করতেই পারেন। কিন্তু তিনি যেখানে একটা শরিক দলের একজন নেতা এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে তার বিধায়কের সংখ্যা কম থাকা সত্ত্বেও তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছিল বিজেপি, সেখানে কি তার একটু ওয়েট করা উচিত ছিল না? সেখানে কি তার একটু ধৈর্য দেখানো উচিত ছিল না যে বিজেপির সঙ্গে আগে বৈঠকটা হয়ে যাক, তার পরবর্তীতে তিনি জানাবেন? এবং বলাই বাহুল্য যে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে এই ধরনের যে ঘটনাগুলো, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে চাপ বাড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টির উপর। এর আগেই আপনারা জানেন যে চন্দ্রবাবু নাইডু থেকে নাড়া লোকেশ তারা যখনই যান, হয় অমিত শাহ নয় নরেন্দ্র মোদী তাদের সঙ্গে দেখা করেনি, কিন্তু নীতিশ কুমার বারংবার দিল্লি গিয়েও ফিরে আসেন, তার সঙ্গে কেউ দেখা করতে ইচ্ছুক থাকেন না। বিভিন্ন সময় সেই ধরনের ঘটনা ঘটে এবং তার পিছনে বিভিন্ন ব্যাখ্যাও থাকে যে নীতিশ কুমার শারীরিকভাবে খানিকটা অসুস্থ এবং নীতিশ কুমারের যে পলিটিক্সটা সেটা অনেকটাই টিকে রয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির উপর। তাই জন্য ভারতীয় জনতা পার্টিও একটা তার উপর কন্ট্রোল করার চেষ্টা করে, ইত্যাদি ঘটনাগুলো আমরা শুনতে পাই। কিন্তু নীতিশ কুমার তিনি কিন্তু একনাথ শিন্ডে নন যে একদম মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হয়ে যাবেন। বিহারের যখন ভোটের রেজাল্ট বেরোবে তখন যদি দেখা যায় যে তার দলের বিভিন্ন নেতারা একদম যে ফলাফলটা করেছে সেটা খুব একটা ভালো ফলাফল করেনি, তখন যদি বিজেপির সরকার তৈরি করতে হয়, সম্রাট চৌধুরী একদম মুখ্যমন্ত্রী হয়ে যাবেন এবং নীতিশ কুমার উপমুখ্যমন্ত্রী হয়ে যাবেন, সেটা কিন্তু হবে না। নীতিশ কুমার যদি উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকতে তাকে বলা হয়, কিংবা নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী না করা হয়, অন্য যে কোনো পোস্ট দেওয়া হয়, তিনি কিন্তু যে কোনো সময় আবারও বদল করতে পারেন তার যে সমর্থন সেটাকে। এবং যদি বদল করেন সেটা কিন্তু অবশ্যই চাপের একটা ঘটনা ঘটবে। তার কারণ 2017 সালে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী ছিলেন। 2022 সালে, অর্থাৎ যে 5 বছর আগেকার ভোটের কথা আমরা বলছি, 2022 সালে পর্যন্ত, 2022-23 সেই সময়টাতে আবারও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন এবং বিজেপি বিরুদ্ধে একটা জোট তৈরি করে নীতিশ কুমার কিন্তু তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন নীতিশ কুমার পাল্টি খেতে কিন্তু বারংবার অভ্যস্ত, এবং সেই নীতিশ কুমার এই মুহূর্তে যেভাবে একটা ডেয়ারিং কাজকর্ম করছেন, একটা স্পর্ধা দেখাচ্ছেন, একদম বক্সারে দাঁড়িয়ে তিনি তার পার্টির তরফ থেকে রাজপুরে কে দাঁড়াবেন সেই একটা বক্তব্য তিনি রেখে দিচ্ছেন। সুতরাং নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন যে তার যে সিটগুলো দরকার, তার যে সিটগুলো দাবি, সেগুলো তাকে দিতেই হবে। না হলে 12 জন সাংসদের যে সমর্থনটা মোদী সরকার পেয়ে সরকার তৈরি করে ক্ষমতা ভোগ করছে, সেটা কিন্তু আর থাকবে না। তেমন একটা ইঙ্গিত কিন্তু এই মুহূর্তে উঠে আসছে নীতিশ কুমারের এই সামগ্রিক বক্তব্যে, তেমনই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনা পরিপ্রেক্ষিতে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং নীতিশ কুমার 2025 সালে নভেম্বর মাসে ভোটের পর তার যে অবস্থানটা, সেটা যদি তিনি হেরে যান, তিনি যদি ক্ষমতায় থাকতে না পারেন, তাহলে কি সম্পূর্ণ এনডিএ এর তরফ থেকে আইএনডিএ জোটের দিকে চলে আসবে? সেই ক্ষেত্রে 12 জন সাংসদ কি লুজ করতে পারে একদম এনডিএ জোট? তাহলে তারা কতটা শক্তিহীন হয়ে পড়বে? সমস্তটাই আপনারা আলোচনা করুন কমেন্ট বক্সে। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।